আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব আমাদের লিখিত জিকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এটা হচ্ছে আপনার কনসেপ্টস অফ ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি। কনসেপ্টস অফ ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি, ঠিক আছে? তো এখন এখানে হচ্ছে চার্লস পররাষ্ট্রনীতি বলতে কী বোঝায় সেটা আমরা একটু দেখি। তো পররাষ্ট্রনীতি বলতে বোঝায় যে আপনার একটা দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার নীতি, কৌশল ও সিদ্ধান্ত সমূহের সমষ্টি, যার মাধ্যমে সেই রাষ্ট্র তার জাতিস্বার্থ রক্ষা করে, তারপর হচ্ছে উন্নয়ন করে, আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করে। এটা হচ্ছে আপনার পররাষ্ট্রনীতি, অর্থাৎ এমন একটা নীতি যেটার মাধ্যমে আপনার সিদ্ধান্ত গ্রহণ, তারপর হচ্ছে আপনার জাতিস্বার্থ রক্ষা, তারপর হচ্ছে আপনার আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করা, এটাই হচ্ছে যে নীতি, সেটাই হচ্ছে আপনার পররাষ্ট্রনীতি, ঠিক আছে? চার্লস হারম্যানের মধ্যে বলছে যে হচ্ছে ফরেন পলিসি ইজ দ্য রেজাল্ট অফ পলিটিক্যাল লেভেল ডিসিশনস হুইচ গাইড এ স্টেটস এক্সটার্নাল অ্যাকশনস। ওকে, তারপরে এখন আমরা দেখবো যে হচ্ছে পররাষ্ট্রনীতির আপনার হচ্ছে বৈশিষ্ট্যগুলো কী কী। এটা হবে জাতীয় স্বার্থভিত্তিক হবে, যেমন আমেরিকা ফার্স্ট, তারপর হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এরকম। এটা হবে দীর্ঘমেয়াদী আর হচ্ছে ধারাবাহিক, খুব বেশি এখানে ফ্লাকচুয়েশন থাকবে না আর কি। এটা দীর্ঘমেয়াদী আর কি, লক্ষ্য নিয়ে হবে আর কি। এটা পুরোপুরি পাল্টা যাবে না, সময়ের সঙ্গে খুব বেশি পাল্টা যাবে না। তারপর হচ্ছে আপনার কৌশল ভিত্তিক আর হচ্ছে পরিকল্পিত। এটা অবশ্যই পরিকল্পিত হতে হবে আপনার হচ্ছে, যেমন পিভট টু এশিয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের, এটা আমরা ওবামা প্রশাসন দিচ্ছিল আর কি, একটা কৌশল ভিত্তিক পরিকল্পনা। তারপর পরিবর্তনশীল অভিযোগক্ষম, একেবারেই তো পরিবর্তন হবে না, এমন না সরকার পাল্টাইলে বা হচ্ছে আপনার আপনার যদি বিশ্ব ব্যবস্থা পাল্টে তখন কিন্তু একটু অভিযোজন করতে হবে এবং পরিবর্তন থাকতে হবে সেখানে। আর বাস্তববাদী আর স্বার্থ সচেতন হতে হবে, অর্থাৎ নিজের স্বার্থকে এখানে আপনাকে প্রাধান্য দিতে হবে। আদর্শ রাজনীতি খুব কমই করে এখন যেগুলা। তবে সার্বভৌম আর হচ্ছে স্বাধীন সিদ্ধান্ত প্রক্রিয়া, অর্থাৎ এখানে আপনাকে সার্বভৌম একটা আপনার সিদ্ধান্ত নিতে হবে। যেমন হচ্ছে সার্বভৌম হওয়ার জন্য ফ্রান্স কী করছিল, আপনার হচ্ছে নিউক্লিয়ার অটোনমি নিছিল, যার ফলে তারা কিন্তু নিউক্লিয়ার পাওয়ার ডেভেলপ করছে। ওকে, তারপরে এখন হচ্ছে কূটনীতি আছে। কূটনীতি কি আপনার হচ্ছে যে পররাষ্ট্রনীতি আছে, এইটাকে আপনার পররাষ্ট্রনীতিকে বাস্তবায়নের জন্য কীভাবে করতে হবে, কী কাজ করতে হবে, অর্থাৎ যে বাস্তবিক যে প্রয়োগ, এটাই হচ্ছে আপনার কূটনীতি, ঠিক আছে? তো পররাষ্ট্রনীতি যেখানে লক্ষ্য আর হচ্ছে নীতির কাঠামো নির্ধারণ করে, আর কূটনীতি সেখানে হচ্ছে আপনার নীতি বাস্তবায়নের কার্যকর পদ্ধতি, অর্থাৎ হচ্ছে এটা কীভাবে বাস্তবায়ন করা হবে, কী করা হবে সেটা হচ্ছে পররাষ্ট্রনীতি, আর কীভাবে করা হবে এটা হচ্ছে আপনার কূটনীতি, ঠিক আছে? তারপর হচ্ছে কূটনীতির বৈশিষ্ট্য কী, এটা হচ্ছে কূটনীতি হচ্ছে পররাষ্ট্রনীতির বাস্তবায়ন পদ্ধতি, যেটা আমরা একটু আগে বললাম। তারপর হচ্ছে কূটনীতি হচ্ছে যোগাযোগ ও আলোচনার প্রাতিষ্ঠানিক কাঠামো, অর্থাৎ দর কষাকষি কীভাবে হবে, সমঝোতা কীভাবে হবে, তারপর ডায়ালগ কীভাবে হবে, এগুলো হচ্ছে আপনার কূটনীতিকরা ঠিক করবে। আর 3 নম্বর হচ্ছে কূটনীতি শান্তিপূর্ণ বিরোধ নিরসনের উপায়। এটা হচ্ছে কোনো যুদ্ধ বিগ্রহ বাদ দিয়ে একটা শান্তিপূর্ণভাবে কীভাবে সমাধান করা যায় আর কি। যেমন হচ্ছে পারসুয়েশন, প্রুডেন্স আর হচ্ছে প্যাশন, এই তিনটা হচ্ছে মুখ্য ভূমিকা। পারসুয়েশন, প্রুডেন্স আর হচ্ছে প্যাশনস, এই তিনটা হচ্ছে মুখ্য ভূমিকা পালন করে এখানে। আর 4 নম্বর বলছে আপনার হচ্ছে কূটনীতি রাষ্ট্রের ভাবমূর্তি আর সফটওয়্যার প্রদর্শনের আপনার মাধ্যম, হচ্ছে এখানে আপনার যে সফটওয়্যার আছে একটা রাষ্ট্রের, সেটা প্রদর্শনের মাধ্যমে হচ্ছে কূটনীতি, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার যেমন জাপানে হচ্ছে অ্যানিমে ডিপ্লোমেসি করে, তারা অ্যানিমেটা সবার মাধ্যমে সব বিশ্বে ছড়ায় দেয়। সবাই তখন জাপানকে একটা ভালো আর কি একটা সংস্কৃত বা আপনার হচ্ছে একটা সৃজনশীল রাষ্ট্র হিসেবে দেখে। তারপর হচ্ছে জাপান করে হচ্ছে আপনার কে ওয়েব বা হচ্ছে হালিউ ডিপ্লোমেসি, কে পপ, তারা ছড়ায় দেয় আর কি পুরো বিশ্বে। তারপর হচ্ছে আপনার ভারত করে হচ্ছে ইয়োগা ডিপ্লোমেসি, তাদের যে এরকম আপনার আধ্যাত্মিক যে বিষয়টা আছে, এই ঐতিহ্যটা সারা বিশ্বে ছড়িয়ে দেয় তারা। ওকে, তারপর হচ্ছে এখন ডিটারমিনেন্টস অফ ফরেন পলিসি কী কী আপনার হচ্ছে ডিটারমিনেন্টস আছে। এর মধ্যে একটা থাকে হচ্ছে আপনার অভ্যন্তরীণ উপাদান, একটা থাকে হচ্ছে আপনার এক্সটার্নাল বা আমরা হচ্ছে বাহ্যিক উপাদান। তো অভ্যন্তরীণ মধ্যে কী কী আছে আমরা দেখি আর কি। প্রথম হচ্ছে আপনার ভৌগোলিক অবস্থান আর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। ভৌগোলিক অবস্থান আর কি, আর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এর মধ্যে আছে আপনার হচ্ছে সীমান্ত, তারপর হচ্ছে আপনার উপকূলীয় প্রবেশাধিকার, জলবায়ু, তারপর হচ্ছে প্রাকৃতিক সম্পদ, প্রতিবেশী রাষ্ট্রসমূহ, এগুলো হচ্ছে আপনার ভূমিকা পালন করে এখানে। আর এখানে উদাহরণে আপনার আছে হচ্ছে জাপান, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে আপনার যুক্তরাজ্য। এরা হচ্ছে আপনার যেহেতু এরকম সমুদ্র আছে চারদিকে আর কি, এই জন্য এরা নৌ প্রতিরক্ষার উপর গুরুত্ব দেয়। তো অর্থনৈতিক শক্তি আর উন্নয়ন, যার যত অর্থনৈতিক শক্তি থাকবে সে কিন্তু রাষ্ট্রগুলোকে সেভাবেই আর কি প্রভাবিত করতে পারবে। সামরিক শক্তিও এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আপনার রাজনৈতিক ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো, অর্থাৎ সব রাষ্ট্রের প্রশাসন কাঠামো কিন্তু আলাদা আলাদা। যেমন দেখেন হচ্ছে উত্তর কোরিয়ার হচ্ছে আপনার কোনো সিদ্ধান্ত নিতে তাদের কোনো এরকম কংগ্রেসের অনুমোদন নিতে হয় না, কিন্তু আপনার হচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু নিতে হয়। তো নেতৃত্ব ব্যক্তিত্ব, অর্থাৎ সব রাষ্ট্রের নেতৃত্ব ব্যক্তিত্ব কিন্তু আলাদা, এটা একটা ফ্যাক্টর। তারপর হচ্ছে আপনার এই যে জনমত আর হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। এখন যে রাষ্ট্রের যেমন হচ্ছে আপনার জনমত থাকে, যেমন হচ্ছে আপনার ভিয়েতনামে যখন যুদ্ধ হচ্ছিল তখন কিন্তু রাজনীতি মানে আমেরিকার জনগণরা ওই যুদ্ধটা চায়নি, এই জন্য কিন্তু একটা জনমত এবং হচ্ছে রাজনীতির একটা ফ্যাক্টর এখানে। আর ঐতিহাসিক অভিজ্ঞতা, সাংস্কৃতিক ঐতিহ্য, অর্থাৎ সব রাষ্ট্রে কিন্তু আপনার
ঐতিহ্য বা সাংস্কৃতিক ঐতিহ্য এক না আর কি। যেমন একটা হিস্টোরিও একটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সবার মূল্যবোধ, সবার আর কি এরকম অভিজ্ঞতা, এগুলা হচ্ছে আপনার পড়াশোনাতে শেপ করে আর কি। কারণ এটা গেলো হচ্ছে অভ্যন্তরীণ। এখন দেখবো বাহ্যিক, এটা হচ্ছে আন্তর্জাতিক শক্তির ভারসাম্য, অর্থাৎ রাষ্ট্রটাকে মানে বিশ্ব ব্যবস্থা কীভাবে আছে, মাল্টিপোলার আছে নাকি সিঙ্গেল পোলার আছে নাকি ইউনিপোলার আছে, বাইপোলার, এগুলো অনুযায়ী আপনার হচ্ছে এই পররাষ্ট্রনীতিটা আর কি কী করে আর কি দোলায়মান থাকে, ফেসিলেট করে। আন্তর্জাতিক সংস্থা ও আইন যেমন যে ইউএন ক্লজ, তারপর হচ্ছে WTO, ইউএন, এগুলো কিন্তু সবার পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলে। প্রতিবেশী রাষ্ট্র আর আন্তর্জাতিক রাজনীতি, আঞ্চলিক রাজনীতি, যেমন হচ্ছে আমাদের যদি কোনো এশিয়াতে আমরা কোনো সিদ্ধান্ত নিতে চাই, তখন কিন্তু আমাদের ভারতের দিকে একটু খেয়াল রাখতে হয়, ভারত এখানে মতবাদটা কী সেটা একটু ভাবতে হয়। এটা হচ্ছে আঞ্চলিক রাজনীতির প্রভাব। আর বৈশ্বিক অর্থনীতি আর আত্মনির্ভরতা, অর্থনীতি অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, সাপ্লাই চেইন, তারপর হচ্ছে বিনিয়োগ, এগুলো কিন্তু প্রভাব ফেলে। তারপর হচ্ছে প্রযুক্তি আর যোগাযোগ, সবাই এখন এরকম কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, এগুলোর প্রতি নির্ভরশীল হয়ে পড়েছে, সবাই এখন কিন্তু এদিকে ডিজিটাল ডিপ্লোমেসির প্রতি গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক সৈন্যমত আর হচ্ছে গণমাধ্যম, তখন হচ্ছে আপনারা যদি কোনো দেশ মানবাধিকার বিরুদ্ধে এরকম কোনো কাজ করে, তখন কিন্তু একটা ইন্টারন্যাশনাল প্রেশার তার উপরে আসে, এটাই হচ্ছে কথা বলছে এখানে। আর ডিসিশন মেকিং প্রসেস, এখানে কয়েকটা ধাপের কথা বলছে। একটা হচ্ছে সমস্যা বা লক্ষ্য নির্ধারণ করতে হবে, ঠিক আছে, পলিসি ফ্রেমওয়ার্ক করতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনাকে তথ্য সংগ্রহ আর হচ্ছে পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে, গোয়েন্দাদের মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, এগুলো করতে হবে। আর তিন হচ্ছে আপনার বিকল্প নীতি আর কৌশল নির্ধারণ করতে হবে, অর্থাৎ এর বিকল্প কী হতে পারে সেটা নির্ধারণ করতে হবে, লাভ ক্ষতি দেখতে হবে, সীমাবদ্ধতা মূল্যায়ন করতে হবে। আর হচ্ছে 4 হচ্ছে আপনার যে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, ঠিক আছে, যে হচ্ছে আপনার এখানে আপনার হচ্ছে কি বলা যে হচ্ছে সরকারের রাজনৈতিক নেতৃত্ব কি বলে এখানে, বা আপনার প্রতিষ্ঠানগুলো কি ভূমিকা পালন করতেছে, তো এরকম আর কি বিষয়গুলো ভাবতে হবে আর কি। তারপর হচ্ছে 5 হচ্ছে বাস্তবায়ন, এরপরে আপনাকে বাস্তবায়ন করতে হবে, সেটা এখন হচ্ছে আপনার দ্বিপাক্ষিক কোনো চুক্তি বা হচ্ছে আপনার মন্ত্রী সফর, এগুলো কিন্তু এর মধ্যে পড়ে যাবে। তারপর হচ্ছে মিউচুয়াল MOU বা হচ্ছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সম্ভবত। তারপর হচ্ছে মূল্যায়ন আর প্রতিক্রিয়া, তো এটা এখন নেওয়ার পরে আপনাকে এটাকে মূল্যায়ন করতে হবে আর কি, ইভালুয়েট করতে হবে যে কতটা কার্যকর হলো, এটা করতে হবে। অন্যান্য মডেলও আছে, একটা হচ্ছে আপনার এই যে রেশনাল অ্যাক্টর মডেল, এটা বলে যে হচ্ছে আপনার করতে হবে, যে আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে, বিকল্প নীতি নির্ধারণ করতে হবে, আর হচ্ছে লাভ ক্ষতি বিশ্লেষণ করতে হবে, আর 4 নম্বর হচ্ছে রাষ্ট্রের স্বার্থের সর্বাধিক অর্জন যে হচ্ছে হবে, সেটা আপনাকে নিতে হবে আর কি। তো 4টাকে লক্ষ্য নির্ধারণ, বিকল্প নীতি নির্ধারণ, লাভ ক্ষতি বিশ্লেষণ, আর হচ্ছে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় স্বার্থের সর্বাধিক অর্জন, ঠিক আছে। আর হচ্ছে সোয়াট মডেল করতে হবে আপনাকে, যেমন হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, হচ্ছে থ্রেট, এগুলো বিশ্লেষণ করে আপনাকে পলিসি নিতে হয়, ঠিক আছে। তারপর আরও আছে হচ্ছে আপনার গভর্নমেন্টাল বার্গেনিং মডেল, যেটা হচ্ছে গ্রাহাম অ্যালিসন দিছে। তো এখানে বলছে যে আপনার বাংলাদেশে যে একটা এরকম বার্গেনিং পাওয়ার আছে, যেমন হচ্ছে চীনের কাছেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ আর আমেরিকার কাছেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ, তো এই বার্গেনিং পাওয়ারটা কাজে লাগে আর কি আমাদের স্বার্থসিদ্ধি করতে হবে। তারপর হচ্ছে বেস্ট অ্যানালাইসিস, অর্থাৎ একটা আপনার আপনি পলিসি নেবেন, সেটা হচ্ছে আপনার পলিটিক্যাল, ইকোনমিক্যাল, তারপর হচ্ছে আপনার সোশ্যাল, টেকনোলজিক্যাল, এগুলো আর কি বিবেচনা করতে হবে, এটাকে বলে পেস্ট। ওকে, তারপর হচ্ছে আপনার সিদ্ধান্ত গ্রহণে আপনার হচ্ছে সরকার থাকবে, পররাষ্ট্র মন্ত্রণালয় থাকবে, তো মন্ত্রিসভা থাকবে, সংসদ থাকবে, সামরিক আর গোয়েন্দা সংস্থার একটা ভূমিকা থাকবে, গবেষণা প্রতিষ্ঠানের ভূমিকা থাকবে, গণমাধ্যমের ভূমিকা থাকবে, এগুলো থাকবে আর কি। আচ্ছা, পররাষ্ট্র প্রণয়নের প্রভাব বিস্তারকারী স্তরসমূহ, একটা হচ্ছে আন্তর্জাতিক স্তর, একটা হচ্ছে আপনার রাষ্ট্রীয় স্তর, জনগণ, তারপর হচ্ছে আপনার জনমত, এগুলা। 3 হচ্ছে প্রাসঙ্গিক স্তর, অর্থাৎ নীতি প্রণয়নের ভূমিকা, বিভিন্ন মন্ত্রণালয়ের ভূমিকা। আর 4 নম্বরটা এখানে সব একই দিছে আর কি, যাই হোক এটা বাদ। তারপর হচ্ছে আপনার এখানে কি কি আছে, আচ্ছা, কূটনীতির প্রধান কার্যাবলী এখানে এখন বলা আছে। তো এটা হচ্ছে প্রতিনিধিত্ব, অন্য দেশে নিজেকে প্রতিনিধিত্ব করবে। আচ্ছা, আলোচনা দর কষাকষি করবে, কোনো একটা চুক্তি নিয়ে করবে আর কি। তথ্য বিশ্লেষণ, সবার তথ্যগুলো দেখবে কোনটাতে কি ভালো হচ্ছে, সামাজিক সামরিক এরকম পরিস্থিতির পর পর্যবেক্ষণ করবে, তারপর একটা পলিসি নেবে। আর সম্পর্ক উন্নয়ন, বন্ধুত্ব রক্ষা অবশ্যই। তারপর হচ্ছে রাষ্ট্রীয় স্বার্থ, নাগরিক সুরক্ষা, এটা একটা, অর্থাৎ আমাদের যুদ্ধকালীন সময়ে তার নাগরিকরা এরকম সুরক্ষা দিতে পারে, এরকম একটা অবস্থা। আর চুক্তি আর হচ্ছে সমঝোতা প্রণয়ন, এখন 2 দেশের মধ্যে চুক্তি করতে হবে, তারপর হচ্ছে তারপর হচ্ছে আপনার WTO, এগুলোর মাধ্যমে কিন্তু আপনার প্রতিশ্রুতি প্রণয়ন করতে হবে, সমঝোতা করতে হবে। তারপর হচ্ছে অর্থনৈতিক আর সাংস্কৃতিক সহযোগিতা, অর্থাৎ একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের কাছে কিন্তু আপনার হচ্ছে গিয়ে তাদের রাষ্ট্রকে, তাদের হচ্ছে আপনার সংস্কৃতিকে, এগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে, তো এটাও আর কি এরা করে কূটনীতির মাধ্যমে। তো শান্তি আর সংঘাত নিরসন, অবশ্যই কূটনীতির কাজে তো এটা শান্তি আর আপনার হচ্ছে শান্তি বজায় রাখবে, সংঘাত নিরসন করবে। যেমন হচ্ছে অসলো অ্যাকর্ডে এরকম একটা কূটনীতির মাধ্যমে হয়েছিল এটা।
তারপর রাষ্ট্রীয় ইমেজ আর সফট পাওয়ার গঠন, এখানে আপনাকে আপনাদের যে রাষ্ট্র আছে, রাষ্ট্রের যে সফট পাওয়ার এটা এখানে দেখাতে হবে। ইউনেস্কোতে এরকম ঐতিহ্য তালিকাভুক্তকরণ, অথবা ব্রিটিশ কাউন্সিল আমাদের দেশে তাদের এই অফিস স্থাপন করে কিন্তু তারা এরকম তাদের ইমেজটা ভালো করছে আর কি। আর নেগোসিয়েশনে এখন হচ্ছে পজিশন আর ইন্টারেস্ট। তো পজিশন বলতে বোঝায় যে কোনো রাষ্ট্রের যে একটা প্রকাশ্যে যে আর কি দাবি দেওয়া বা সত্য স্থাপন করে, সেটা হচ্ছে পজিশন। আর এর পিছনে যে হচ্ছে আপনার উদ্বেগ থাকে বা হচ্ছে স্বার্থ থাকে, সেটা হচ্ছে আপনার ইন্টারেস্ট। তো দেখেন যে হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আপনার হচ্ছে রাশিয়ার পজিশন ছিল যে হচ্ছে পূর্বমুখী সম্প্রসারণ বন্ধ করা, আর হচ্ছে ইউক্রেন ন্যাটো সদস্যপদ প্রতিরোধ করে। এটা হচ্ছে পজিশন, অর্থাৎ এটা প্রকাশ্যে ছিল। আর এর ভিতরে আপনার হচ্ছে ইয়াকে ছিল, আপনার ইন্টারেস্ট কী ছিল, যে সে কিন্তু এখানে একটা ডিফেন্সিভ একটা ইয়ে নিচ্ছিল, যে হচ্ছে আমার নিরাপত্তা বজায় রক্ষা করতে হবে, তারপর হচ্ছে আপনার সীমান্তবর্তী অঞ্চলে আপনার কৌশল বজায় রাখতে হবে, পশ্চিম সামরিক উপস্থিতি নিশ্চিত করতে হবে। এটা হচ্ছিল ইন্টারেস্ট। তো এটা ছিল পজিশনাল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য। তারপর হচ্ছে এখন বলছে যে পজিশনাল ইন্টারেস্ট শনাক্ত করা কেন জরুরি কারণ হচ্ছে আপনার আপনার ইন্টারেস্ট বুঝলে বোঝা যায় যে হচ্ছে রাষ্ট্রটা কেন চাচ্ছে, কী চাচ্ছে, এর ফলে একটা আপনার হচ্ছে নেগোসিয়েশন করা, উইন সিচুয়েশনে যাওয়ার একটা আর কি সলিউশন তৈরি হয়, আর ভুল বোঝাবুঝি কম হয়, তারপর হচ্ছে টেকসই হয় সমাধানটা আর কি। তারপর হচ্ছে এখন আধুনিক হচ্ছে যে কূটনীতির, এটা হচ্ছে এখন বিভিন্ন দিক ছড়াই গেছে, এটা সম্প্রসারিত কিছু দিক আলোচনা করা হলো এখন। যেমন হচ্ছে এখন ডিজিটাল ডিপ্লোমেসি ইউজ করা হচ্ছে এখানে, তারপরে এনভায়রনমেন্টাল ডিপ্লোমেসি ইউজ করা হচ্ছে, তারপর হিউম্যানিটেরিয়ান ডিপ্লোমেসি ইউজ করা হচ্ছে, অর্থাৎ মানবাধিকার সবাই প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, রক্ষা করার চেষ্টা করছে। তারপর হচ্ছে বিভিন্ন দুর্যোগে সবাইকে ত্রাণ দেওয়ার চেষ্টা করছে, এটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান ডিপ্লোমেসি। তো হেলথ ডিপ্লোমেসি, এটা কোভিডের সময় ছিল ভ্যাকসিন ডিপ্লোমেসি। তারপর হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপ্লোমেসি, সবাই এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, তারপর হচ্ছে সাইবার নিরাপত্তা, এগুলো একে অন্যের সাথে বিনিময় করছে, ফলে একটা সায়েন্স অ্যান্ড ডিপ্লোমেসি এরকম তৈরি হচ্ছে। আচ্ছা, পঞ্চম পর্ব, এটা হচ্ছে আপনার ইমিউনিটিস অ্যান্ড প্রিভিলেজেস। তো এটা হচ্ছে যারা কূটনীতিক যারা থাকে, ব্যক্তিত্ব থাকে, তাদের কিছু কিন্তু এরকম ইমিউনিটি এবং প্রিভিলেজ দেওয়া থাকে। যেমন হচ্ছে তারা দেখে যে হচ্ছে তাদেরকে কূটনৈতিক সুরক্ষা দেওয়া হয়, অর্থাৎ ওইরকম যে বিদেশের রাষ্ট্রে তাদেরকে কোনো রকম হয়রানি, রাজনৈতিক চাপ বা প্রশাসনিক কোনো বাধার মুখ করতে হবে না। যেমন তাদেরকে বিচারিক দায়মুক্তি দেওয়া হয়, তাদেরকে কোনো এরকম ফৌজদারি বা কোনো প্রশাসনিকভাবে তাদেরকে মামলা দায়ের করা যায় না তার বিরুদ্ধে, তার গ্রেপ্তার থেকেও তাদেরকে মুক্তি দেওয়া হয়। আর তারা হচ্ছে কর এবং শুল্ক মুক্তি পায়, তারপর হচ্ছে অফিস এবং আবাসস্থলের নিরাপত্তা পায় তারা। তো সরকারি নথি আর যোগাযোগের সুরক্ষা, অর্থাৎ আপনার যে ডিপ্লোম্যাটিক ব্যাগ বা পাউচ যেটাকে বলে, এটা কেউ খুলতে পারে না, এটা খুব ডিপ্লোম্যাটিক হয় আর কি। তারপর হচ্ছে পারিবারিক এবং সদস্যদের দায়মুক্তি, তারা যাতে এরকম তাদের কাজগুলো অনেক নিরাপত্তার সাথে করতে পারে বা কোনো টেনশন ফ্রি হয়ে করতে পারে, এই জন্য তাদের পরিবারের যে সদস্য তাদেরকে দায়মুক্তি দেওয়া হয়। তো আপনার হচ্ছে এগুলো হচ্ছে এখানে বলছে। তারপর হচ্ছে কূটনীতিকদের বিশেষাধিকার আর কি বা প্রিভিলেজ কী কী আছে, এর মধ্যে মুক্ত যোগাযোগের অধিকার আছে, অর্থাৎ তারা সরকার বা দূতাবাসের সঙ্গে স্বাধীনভাবে যোগাযোগ করতে পারবে, ভ্রমণ এবং চলাচলের স্বাধীনতা থাকবে তাদের। তারপর হচ্ছে সামাজিক আর হচ্ছে আনুষ্ঠানিক মর্যাদা থাকবে তাদের ভালো, যে হচ্ছে তাদেরকে বিভিন্ন আচার অনুষ্ঠানে তাদেরকে এরকম প্রিভিলেজের ফলে তারা আর কি বিশেষ মর্যাদার অধিকারী হবে। এবার কূটনৈতিক চিঠিপত্র আর বার্তা নিরাপত্তা, তাদের জন্য যে বার্তা থাকবে বা কূটনৈতিক চিঠি থাকবে, এটা খোলা যাবে না, এটা সিক্রেসি মেনটেন করতে হবে। তারপর হচ্ছে কূটনৈতিক স্থাপনের হচ্ছে প্রতীক আর পতাকা ব্যবহার। তারপর হচ্ছে তাদের যেখানে থাকবে সেখানে তারা এরকম পতাকা হচ্ছে এমব্লেম ইউজ করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে রাজনৈতিক দায়মুক্তি সীমাবদ্ধতা নীতি, অর্থাৎ কোনো রাষ্ট্র এরকম কোনো কূটনীতিতে বেশি অপরাধ করে তাকে এরকম পার্সোনা নন গ্রেটা বা হচ্ছে অবাঞ্ছিত হিসেবে ঘোষণা করা যেতে পারে কোনো গঠিত কাজ করলে। তো এটা করতে পারে এবং তাকে নিজ দেশে আর কি পাঠাতে হবে, তাকে ফেরত আনা যাবে না যদি এরকম কোনো কিছু করে আর কি। কূটনৈতিক অপব্যবহার, তো এটা করা যাবে না আর কি। যেমন হচ্ছে আপনার গোয়েন্দাগিরি করলেন বা গুপ্তচর বৃত্তি করলেন, অবৈধ বাণিজ্য করলেন, এগুলো করা যাবে না আর কি। এটা করলে কিন্তু পার্সোনাল নন গ্রেটা ঘোষণা করা হবে। এখন হচ্ছে আপনার উলফ ওরিয়ার ডিপ্লোমেসি, এটা 2015 সালে একটা উলফ ওরিয়ার নামে একটা মুভি রিলিজ পেয়েছিল চায়না থেকে, সেখানে আর কি এটা দেখানো হয়েছে। তো এটা মানে কি, চায়না এখন আর হচ্ছে আপনার স্থির থাকবে, মানে আর কি কোনো চুপ থাকবে না, তার বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় বা কোনো এরকম ডিপ্লোমেসি নেওয়া হয়, সে তার প্রকাশ্যে সেটা তার বিরোধিতা করবে এবং সঙ্গে সঙ্গে করবে আর কি। এটাই হচ্ছে আপনার উলফ ওরিয়ার ডিপ্লোমেসি। এটা হচ্ছে আপনার তো এই বৈশিষ্ট্য হচ্ছে আপনার জাতীয় সার্বভৌমত্ব আর ভূখণ্ড নিয়ে আপসীন আলোচনা থাকবে তাদের। তারপর হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখানো, তারপর সমালোচনার ক্ষেত্রে প্রতিরক্ষামূলক নয় বরং পাল্টা আক্রমণ করার যে একটা প্রবণতা, রাষ্ট্রীয় ভাবমূর্তি আর হচ্ছে জাতীয় মর্যাদা রক্ষায় উচ্চকণ্ঠ অবস্থান, এটা হচ্ছে আপনার উলফুরিয়া ডিপ্লোমেসি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার পান্ডা ডিপ্লোমেসি, এটা হচ্ছে চায়না করে আর কি। চায়না তাদের যে দেশের পান্ডাগুলো আছে, এই পান্ডাগুলো অন্যকে গিফট করে
তাদের মাধ্যমে একটা ভালো সম্পর্ক করার একটা চেষ্টা করে। যেমন হচ্ছে আপনার হেনরি কিসিঞ্জার যখন আসছিল, তারপরে কিন্তু আপনার চায়না তাদেরকে পান্ডা গিফট দিছে, এর ফলে তো তাদের কিন্তু আপনার আর কি সম্পর্ক উন্নত হয়েছে। তো এখন দেখবো আমরা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি। এটা দ্বারা বোঝায় যে অর্থনৈতিক কূটনীতি, এর মাধ্যমে হচ্ছে আপনার কোনো একটা রাষ্ট্র তার বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, আর্থিক নীতি ব্যবহার করে অন্য দেশের রাষ্ট্রের আর কি তাদের সাপোর্ট পাওয়ার চেষ্টা করে। এভাবে তারা জাতীয় স্বার্থ রক্ষা করে আর কি। যেমন হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে জাতীয় অর্থনীতি ত্বরান্বিত করা, বৈদেশিক বিনিয়োগ লাভ করা, বাণিজ্য সম্প্রসারণ করা, উন্নয়ন সহযোগিতা, আর্থিক সহায়তা অর্জন, অর্থনৈতিক জোট আর আঞ্চলিক সহায়তা সংগতি শক্তিশালী করা, বিশ্ববাজার প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করা। যেমন হচ্ছে BRI হচ্ছে একটা এরকম ডিপ্লোমেসি। এখন হচ্ছে অর্থনৈতিক কূটনীতির প্রকারভেদ। একটা হচ্ছে কমার্শিয়াল ডিপ্লোমেসি, যেটা হচ্ছে আপনার মূলত রপ্তানি বৃদ্ধি, নতুন বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক সুযোগ, এগুলো হচ্ছে কমার্শিয়াল ডিপ্লোমেসি। আর যেটা ফিনান্সিয়াল ডিপ্লোমেসি, এখানে হচ্ছে আপনার ঋণ, তারপর হচ্ছে বৈদেশিক সহায়তা, আর্থিক সমঝোতার মাধ্যমে সম্পর্ক উন্নয়ন করা। আর ডেভেলপমেন্ট ডিপ্লোমেসি, এটা দ্বারা বোঝায় উন্নয়ন প্রকল্প, তারপর হচ্ছে অবকাঠামো নির্মাণ, প্রযুক্তিগত সহায়তা, এগুলা। আর ইনভেস্টমেন্ট বুঝি FDI যেটা আর কি। আচ্ছা, জনকূটনীতি বলতে বোঝায় যে হচ্ছে কোনো একটা দেশে আপনার হচ্ছে সরাসরি সরকার সেখানে হচ্ছে অন্য সরকারের সঙ্গে ডিল না করে সেই সরকারের যেগুলো ভালো দিক আছে এগুলো হচ্ছে জনমাধ্যমে বা হচ্ছে আপনার গণমাধ্যমে বা হচ্ছে নাগরিক সমাজে বা প্রভাবশালী গোষ্ঠীর কাছে আমার নিজের দেশের যে সংস্কৃতি, নীতি, এগুলা উপস্থাপন করে তাদের জনমত আর কি লাভ করার চেষ্টা, সেটা হচ্ছে আপনার জনকূটনীতি। এর মাধ্যমে কী করে পিপল টু পিপল ডিপ্লোমেসি হয়, অর্থাৎ নিজের দেশের রাষ্ট্র, নিজের আপনার নীতি, এগুলা জনগণের সবার সামনে, অন্য দেশের সবার সামনে আপনি তুলে ধরলেন। এর ফলে কোনো একটা আপনার স্বচ্ছতা তৈরি হলো, ফলে আপনাদের সম্পর্ক ভালো হলো আর কি। এটাই হচ্ছে আপনার জনকূটনীতি। এর মাধ্যমে ভাবমূর্তি উন্নয়ন করা হয়, তারপর হচ্ছে জনমত করা হয়, তারপর বন্ধুত্ব গড়ে তোলা হয় আর কি। তো জনকূটনীতি যেভাবে কাজ করে, এটা হচ্ছে একটা দেশ অন্য দেশের কাছে সরাসরি তার তুলে ধরে, এটা সম্প্রচার মাধ্যম বা সম্মেলন করে কিছু তুলে ধরে আর কি। তারপর ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারে। এরপরে আর কি পারস্পরিক যোগাযোগ আর বিনিময় হয় এবং গবেষণা সহযোগিতা হয়। তারপর হচ্ছে আপনার স্কলারশিপে কর্মসূচি চালু হতে পারে, অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে। তারপর হচ্ছে এভাবে আর কি নিজের শিল্প, সংস্কৃতি, ক্রীড়া, এগুলা অন্য দেশের সঙ্গে তুলে ধরে একটা সম্পর্ক ভালো করার চেষ্টা করা হয়। যেমন একটা আপনারা যদি কিছু আমরা দেখি, উদাহরণ দেখি, যেমন হচ্ছে যুক্তরাষ্ট্র যে ফুল ব্রাইট স্কলারশিপ চালু করছে, এর মাধ্যমে কিন্তু অন্য দেশের সঙ্গে তার সম্পর্ক ভালো হচ্ছে। তারপর হচ্ছে চীন হচ্ছে কনফুসিয়াস ইনস্টিটিউট চালু করছে। তারপর হচ্ছে দক্ষিণ ইউরোপে তার K-ওয়েব চালু করছে আর কি। ভারত ইয়োগা ডিপ্লোমেসি ব্যবহার করে। তবে ডুয়েল ট্র্যাক তো এটা আমরা বুঝি যে সরকারও চেষ্টা করবে, মানে আপনার হচ্ছে অফিসিয়াল চ্যানেলে, আর হচ্ছে এর পাশাপাশি হচ্ছে আপনার বেসরকারি যে এগুলো আছে, যেমন হচ্ছে ধর্মীয় নেতা, NGO প্রতিনিধি, এরাও চেষ্টা করবে আর কি। ওই যে আপনার অস্ত্র চুক্তি, এটা কিন্তু ছিল হচ্ছে আপনার না, অস্ত্র চুক্তি না আর কি, সরি, গাজা সংকটে এরকম ট্রাক 1 ট্রাক 2 আর কি ছিল আর কি। আর অ্যাডহক ডিপ্লোমেসি বলতে বোঝায় যে আপনার একটা অনানুষ্ঠানিক একটা হচ্ছে ডিপ্লোমেসি করা, অর্থাৎ হচ্ছে নির্দিষ্ট একটা আপনার সংকটকে কেন্দ্র করে সেখানকার সংকট নিরসনের জন্য যে একটা আপনার কূটনীতি করা হয়, সেটা হচ্ছে আপনার অ্যাডহক ডিপ্লোমেসি। যেমন হচ্ছে আপনার ওই যে বিভিন্ন মধ্যপ্রাচ্যের সংকট মোকাবেলার জন্য যে স্পেশাল এনভয় ফর মিডল ইস্ট পিস, এরকম যে আপনার ইয়েগুলো নেওয়া হয়, এটা হচ্ছে আপনার অ্যাডহক ডিপ্লোমেসি। অর্থাৎ এটা অনানুষ্ঠানিক হয় এবং হচ্ছে স্বল্প সময়ের জন্য হয় আর কি। চেকবুক ডিপ্লোমেসি, এটা হচ্ছে ওই যে অর্থনৈতিক সহায়তা দিয়ে অন্য দেশের সঙ্গে নিজের হচ্ছে আপনার ভালো করা আর কি, সম্পর্ক ভালো করা, অনুদান, বিনিয়োগ যেন চায়না করে আর কি। আর প্রিভেন্টিভ ডিপ্লোমেসি হচ্ছে কোনো কিছু হওয়ার আগে সেটা থেকে আর কি প্রিভেন্ট করা আর কি, সতর্কতা, পর্যবেক্ষণ, বিশেষ দূত মধ্যস্থকে নিয়োগ, তারপর হচ্ছে নীরব কূটনীতিক সহায়তা, এগুলো হচ্ছে আপনার প্রিভেন্টিভ ডিপ্লোমেসি হতে পারে, উত্তেজনা দমন করা। আর ব্যাক চ্যানেল বলতে বোঝায় যে কোনো একটা আপনার মানে আনঅফিসিয়াল উপায়ে সেটা কূটনীতি করা আর কি। যেমন হচ্ছে আপনার ওই যে পিংপং ডিপ্লোমেসি এটার মাধ্যমে ছিল, তারপর হচ্ছে আপনার অসলো অ্যাকর্ডের মধ্যে ছিল, তারপর JCPOA এর মধ্যে ছিল। আচ্ছা, আপনার যদি হাই কমিশনার হতে হয় তখন হচ্ছে আপনাকে দুটা দেশই হতে হবে কমনওয়েলথ ভুক্ত, এরকম না হলে কিন্তু হবে না, ঠিক আছে। আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো আমরা জানি। আর পার্সন নন গ্রেটার আমরা পড়লাম। আচ্ছা, ডি-রিস্কিং দেখেন, ডি-রিস্কিং বলতে বোঝায় যে কোনো একটা দেশে যখন আপনার কোনো ধরনের হুমকি হয়ে যায় আর কি, সেটার সঙ্গে আপনি সম্পূর্ণ সম্পর্ক ছেদ না করে আপনি কী করবেন, তার সাথে একটু বাণিজ্য কমায় দিবেন। যেমন হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে আপনার পোশাক শিল্পটা চায়নার প্রতি খুব নির্ভরশীল, চায়নার থেকে সব কাঁচামাল আমদানি করতে হয়। তো এই জন্য মানে আর কি বাংলাদেশ কী করতে হবে, অন্যান্য বিকল্প খুঁজতে হবে, চায়নার বিকল্প কী হতে পারে, সেখান থেকে আমাকে আমদানি করতে হবে।
তারপরে পলি ক্রাইসিস, এটা দ্বারা বোঝা যায় হচ্ছে অনেকগুলো ক্রাইসিস যখন একসাথে আক্রমণ করে, যেমন করোনাকালীন সময় আপনার করোনা ছিল, এদিকে ইউক্রেনের যুদ্ধ, তারপরে এদিকে আবার হচ্ছে আপনার সামাজিক সংকট, এইসব আর কি পলি ক্রাইসিস, অনেকগুলো সংকট একসাথে থাকে। এবার হচ্ছে মিনি ল্যাটারালিজম, এটা দ্বারা বোঝায় যে হচ্ছে আপনার এটা হচ্ছে মাল্টিল্যাটারালিজমের অপোজিট, অর্থাৎ একটা যখন আপনি সংস্থা গঠন করেন সেখানে অনেকগুলো দেশ থাকে, সবগুলো দেশের সাথে একসাথে কিন্তু সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায়। এই জন্য এই যে মিনিল্যাটারালিজম, এটা হচ্ছে কয়েকটা দেশ মিলে একটা জোট গঠন করা, ফলে আর কি নির্দিষ্ট উদ্দেশ্য সংগঠন মানে ইয়ে করার জন্য একটা জোট গঠন করলেন। যেমন হচ্ছে কোয়াড করছে আপনার হচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়া। তো এর ফলে কিন্তু আহ, একটা ছোট্ট একটা জোটের মাধ্যমে তারা কিন্তু নিজের স্বার্থগুলো রক্ষা করতে পারতেছে। এটাই হচ্ছে আপনার মিনিল্যাটারালিজম। আর টু লেভেল গেম থিওরি, এটা হচ্ছে রবার্ট পুটনাম দিছে। টু লেভেল গেম থিওরি এটা কি, যে হচ্ছে আপনার যে আন্তর্জাতিক স্তরে দুইটি স্তরে আর কি চুক্তি হয় আর কি, ঠিক আছে। একটা হচ্ছে আন্তর্জাতিক দর কষাকষি, আর হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে অভ্যন্তরীণ যে রাজনৈতিক অনুমোদন। অর্থাৎ অভ্যন্তরীণ যদি আপনার শৃঙ্খলা না থাকে বা একতা না থাকে, সেটা কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে খুব বড় প্রভাব ফেলে, আপনার বার্গেনিং পাওয়ার কমায় দেয়। তারপর হচ্ছে আপনার এরকম কোনো যদি চুক্তি করেন সেটা দেশের স্বার্থবিরোধী হয়, সেটা নিয়ে কিন্তু বেশ আলোচনা হয় আর কি। তো এই জন্য বলছে যে হচ্ছে দুটো স্তরই এখানে গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক স্তর আর হচ্ছে জাতীয় স্তর, যেটা অভ্যন্তরীণ স্তর, এটাকে বলা হয় টু লেভেল গেম থিওরি। ধন্যবাদ।